নমস্কার, আমি স্নেহা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের, সাময়িক স্বস্তিতে মালিকেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক টাস্ক ফোর্সের, দাম নিয়ন্ত্রণে আপাতত বন্ধ আলু রপ্তানি। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরই নলেজডে বসল টাস্ক ফোর্স, 7 স্কালে বাজারে হানা আধিকারিকদের। উপনির্বাচনের ফলের পরই তৃণমূলের কর্মসমিতির বৈঠক, থাকবেন মমতা অভিষেক। আর জি কর মামলা, প্রাক্তন সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে রাজ্য, জানালো কেন্দ্র। স্কুলের সামনে স্টোন চিপসের স্তূপে বিস্ফোরণ, বনগাঁয় আহত 2 পড়ুয়া, তীব্র চাঞ্চল্য এলাকায়। পাথর নামাতে গিয়ে গতিপথেই দুর্ঘটনা, বাঁকুড়ায় মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় কি ব্যাখ্যা রেলের? মেয়াদ উত্তীর্ণ অধ্যক্ষকে সরাতে চেয়ে বিক্ষোভ টিএমসিপির, দুর্নীতি রুখেই রোশানলে পাল্টা নাগরিকদের। সমস্যা মেটাতে বসছে নতুন ওয়েল, শিলিগুড়িতে 2 দিন বন্ধ জল সরবরাহ। কেষ্টদা ফিরতেই কেউ উচ্ছ্বসিত, কেউ আবার অনুব্রতর প্রত্যাবর্তন নিয়ে কি বললেন শতাব্দী। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য বাংলা নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে মন্দারমণির হোটেল মালিকরা। জেলাশাসকের হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 30 ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি 10 ডিসেম্বর। সমুদ্রপাড় দখল করে মন্দারমণি পর্যটন কেন্দ্রে গজিয়ে উঠেছে একের পর এক হোটেল। অভিযোগ, রীতিমতো প্রাচীর দিয়ে তার উপরেই পর্যটকদের আমোদ প্রমোদের ব্যবস্থা করেছে একাধিক হোটেল, যার ফলে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী 20 নভেম্বরের মধ্যে শতাধিক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এ বিষয়ে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কেন আধিকারিক, এমনকি মুখ্য সচিবও জানতেন না বলেই পরবর্তীতে জানা যায়, যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে হোটেল মালিকদের সঙ্গেই দ্রুতই বৈঠকে বসার কথাও বলেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর কথায়, বুলডোজার কেন সমাধানের পথ নয়, কোনো রকম বুলডোজার চলবে না। এই পরিস্থিতিতে গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হোটেল মালিকরা। তাঁদের যুক্তি ছিল, এই হোটেল ব্যবসা থেকে আমাদের আয় হয়, এই উপার্জনেই সংসার চলে। এই ব্যবসার সঙ্গে কয়েক হাজার পরিবার যুক্ত, তারা এই হোটেল চালু করার আগে প্রশাসনের সব রকম অনুমতি নিয়েছে। তাই এখন অবৈধ ঘোষণা সঠিক পদক্ষেপ নয়। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অমৃতা সিনহা হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন। আগামী 10 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে মামলার সব পক্ষকে রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে। মুখ্যমন্ত্রীর দপ্তরকে আড়ালে রেখেই হু হু করে আলু রপ্তানি হচ্ছিল ভিন রাজ্যে, যার জেরে দাম বাড়ছে এ রাজ্যের বাজারে। এই অভিযোগ পেতেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রপ্তানি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেন তিনি। প্রশ্ন তোলেন, কেন তাকে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে। তাতে রাশ টানতে দায়িত্ব দিয়েছিলেন টাস্ক ফোর্সকে। আর তার নির্দেশ পেয়ে শুক্রবারই তড়িঘড়ি বৈঠকে বসলেন টাস্ক ফোর্সের সদস্যরা। আর তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলুর দাম নিয়ন্ত্রণে রপ্তানি আপাতত বন্ধ করা হলো। তাতে খানিকটা দাম কমার আশায় ব্যবসায়ী ক্রেতারা। শুক্রবার নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক থেকে আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, স্থানীয় থানার পুলিশের একাংশের হাত ধরে বেআইনিভাবে আলু ভিন রাজ্যে রপ্তানি হচ্ছে। সেই কারণে এদিন টাস্ক ফোর্সের সিদ্ধান্ত, সেই পুলিশকে সঙ্গে নিয়েই বাজারে বাজারে অভিযান চালাবেন সদস্যরা। এদিন সকালেও বাজার পরিদর্শন করে টাস্ক ফোর্স তাদের পর্যবেক্ষণ। সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে। স্থানীয় সবজি বাজারে উঠতে শুরু করলে দাম আরও কমবে। তবে আলুর দাম নিয়ে চিন্তা থাকছেই। এদিনের বৈঠকে টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, আলু ব্যবসায়ী সমিতি কেজি প্রতি 26 টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে অন্তত 28 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
তা হাত ঘুরে বাজারে আস্তে আস্তে দাম দাঁড়াচ্ছে প্রায় ৩৫ থেকে ৪০ টাকা। অর্থাৎ মাত্র ২ টাকা বেশি দামে আলু বিক্রি করায় বাজারে দাম এতটা ঊর্ধ্বমুখী। মুখ্যমন্ত্রী পেঁয়াজের দাম নিয়েও প্রশ্ন তুলেছিলেন গতকাল। নাসিক থেকে কেন এখনও আমদানি করতে হচ্ছে? তবে এদিন পেঁয়াজের দাম নিয়ে আশ্বস্ত করল টাস্ক ফোর্স। তাঁদের মতে পেঁয়াজ রাজ্যে ঢুকছে, কয়েকদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণের মধ্যে আসবে। সব মিলিয়ে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে নজরদারি বাড়াচ্ছে টাস্ক ফোর্স। অগ্নিমূল্য বাজার টাস্ক ফোর্সের নজরদারি সত্ত্বেও ফরেদের বাড়বাড়ন্ত নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যের সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই সল্টলেক সহ কলকাতার একাধিক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। এদিকে দাম নিয়ন্ত্রণে তৎপর নবান্ন। এদিন দুপুরেই টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। শুক্রবার সকালে কলকাতার একাধিক বাজারে যান টাস্ক ফোর্সের আধিকারিকরা। ঘুরে দেখেন সমস্ত সবজির দোকান। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দাম, ভেজিটেবল প্রাইস হাইক নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন তারা। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশি পদক্ষেপ হতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন। আচমকা বাজারে টাস্ক ফোর্স হানায় খানিকটা স্বস্তি পেয়েছে আমজনতা। পাশাপাশি এদিনের বৈঠকেও নজর রয়েছে তাদের। এবার খানিকটা দাম কমার আশায় তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সুর চড়ান আলু, পেঁয়াজ সহ সমস্ত সবজির দাম বৃদ্ধি নিয়ে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স নজরদারি চালানো সত্ত্বেও ফরেদের দাপট নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। বললেন, আমি এক পয়সাও নিই, তাহলে অন্যরা নিলে ছাড় পাবে কেন? আমার টাকার দরকার নেই। আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব। আলু রপ্তানি নিয়ে প্রশ্ন তোলেন, পদক্ষেপের কথাও বলেন। তারপরই ফের সক্রিয় টাস্ক ফোর্স। উপনির্বাচনের ফল প্রকাশের একদিন পর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল ৪টে কালীঘাটে হবে বৈঠক। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি সহ কর্মসমিতির সদস্যরা। বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কি কি পরিবর্তন করা উচিত তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের অন্দরের রদবদল ইস্যু এই বৈঠকে গুরুত্ব পাবে বলে সূত্রের খবর। আগামী শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফল প্রকাশ। তারপরই অর্থাৎ সোমবার বিকেলে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। প্রথমত, ভোট মানেই শক্তি পরীক্ষা। উপনির্বাচনের ফলাফল যে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না। এই ফল স্পষ্ট হতেই ২৬-এর নির্বাচনে ঝাঁপাবে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে নিজেদের মাটি ধরে রাখতে রণকৌশল কী হবে তা নিয়ে আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। সামনেই শুরু বিধানসভা ও সংসদের শীতকালীন অধিবেশন। সংসদে তৃণমূলের অবস্থান কী থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দলের রদবদল। বেশ কিছুদিন ধরেই চর্চায় রদবদল। এ বিষয়ে একাধিক শীর্ষ নেতারা কথা বলেছেন, কিন্তু কোনো সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে এই কর্মসমিতির বৈঠকে রদবদল নিয়েও আলোচনা হতে পারে। তবে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে দলের তরফে কোনো তথ্যই মেলেনি। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছিল। নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই অভিযোগের তদন্ত করে প্রাক্তন সিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার হাইকোর্টে এমনই জানিয়েছে কেন্দ্র। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। কেন্দ্রের তরফে জানানো হয়, বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই ব্যবস্থা নিতে পারে। আরও জানানো হয়েছে যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ করা যায়। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিরুদ্ধে কে পদক্ষেপ নেবে,
কেন্দ্র নাকি রাজ্য? প্রথম থেকে এই প্রশ্ন উঠেছিল আদালতে। প্রধান বিচারপতির বেঞ্চ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারি করেছিল। সকলের মতামত জানতে চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার হাইকোর্টের শুনানিতে তার জবাব দিল কেন্দ্র। কেন্দ্রের মতে, নির্যাতিতার নাম বলা নিয়ে সংশ্লিষ্ট আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে রাজ্য। শুধু তাই নয়, এদিন শুনানিতে কেন্দ্রের তরফে এই আবেদনও জানানো হয় যে নির্যাতিতার নাম প্রকাশ করা নিয়ে প্রাক্তন নগরপালের বিরুদ্ধে এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক। তা নিয়ে অবশ্য এখনও আদালতের তরফে কিছু জানানো হয়নি। স্কুলের বাইরের রাস্তায় পড়ে থাকা পাথরের স্তূপে বিস্ফোরণ, আহত 2 পড়ুয়া। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার খড়ুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায়। বিস্ফোরণের পরে পড়ুয়াদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন পৌনে 2 নাগাদ স্কুলে টিফিন হয়। সেই সময় 5ম শ্রেণীর 2 পড়ুয়া শিবা রায় ও সায়ন চক্রবর্তী এলাকায় মাছ ধরা দেখতে স্কুলের বাইরে বেরিয়েছিল। সেই সময় রাস্তায় পড়ে থাকা পাথরে একটি সাদা রঙের বস্তু দেখতে পারে তারা। সেটির সঙ্গে তার যুক্ত ছিল বলে জানা গিয়েছে। হাতে নিয়ে দেখে রেখেও দেয় 2 পড়ুয়া। ফিরে আসার সময় বিস্ফোরণ ঘটে যায়। তার জেরে হাতে গুরুতর আঘাত লাগে শিবার। তার হাতের 2টি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সায়ন নামের পড়ুয়াটিও আহত হয়। বিস্ফোরণের পরই স্কুল কর্তৃপক্ষ তাদের হাসপাতালে পাঠায়। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দুজনকেই। স্কুলের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর সরকার জানাচ্ছেন, আজ দুপুরে আচমকাই এক বিকট শব্দ পাই। স্কুলের সামনে রাস্তা তৈরির কাজ চলছে, সেজন্য পাথর ফেলা হয়েছে। সেই পাথরের মধ্যেই কিছুটা একটা ছিল, তার থেকে বিস্ফোরণ ঘটেছে। 2 জন ছাত্র আহত হয়েছে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আহত পড়ুয়া সায়নের এক আত্মীয় বলেন, রাস্তা সারাইয়ের জন্য এলাকায় পাথর ফেলা হয়েছে, সেখানেই বিস্ফোরণ হয়। শব্দ শুনে ছুটে আসি। পাথরগুলো আজকেই ফেলা হয়েছে। আমার মতে সব পাথর ভালো করে তদন্ত করে দেখা হোক। কি থেকে এই বিস্ফোরণ? সাদা রঙের বস্তুটি বা কি, খতিয়ে দেখছে পুলিশ। ধীরগতিতে রেল লাইনে পাথর নামানোর সময় আচমকাই লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার পিয়ারডাঙ্গায় শুক্রবার বিকেল নাগাদ এই দুর্ঘটনার কারণ কি হতে পারে? প্রাথমিক পর্যবেক্ষণের পর তা নিয়ে প্রাথমিক ব্যাখ্যা দিল রেল। আরপিএফের তরফে জানা গিয়েছে, গতি কম থাকলেও পাথর নামানোর সময় যে মালগাড়ি এগোচ্ছিল এবং পিছোচ্ছিল, সেই গতিপথেই আচমকা লাইনচ্যুতির মতো ঘটনা ঘটেছে। তবে এটা রেল আধিকারিকদের অনুমান। সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল 3:45 নাগাদ। যে মালগাড়িটি বেলাইন হয়েছে তাতে মোট 38টি বগি ছিল। যে লাইনে পাথর ফেলার কাজ চলছিল, সেখানেই লাইনচ্যুত হয়েছে মালগাড়িটি। পিয়ারডোবা স্টেশন থেকে গড়বেতার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। পিয়ারডোবা স্টেশন থেকে তখন মালগাড়ির দূরত্ব 500 থেকে 600 মিটার। নদিয়ার তেহট্টের বেতাই ড.বি.আর. আম্বেদকর কলেজের অধ্যক্ষ পীযূষকান্তি দেবের অপসারণের দাবিতে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ও অসংলগ্ন কার্যকলাপের অভিযোগ তুলেছে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি তথা বিধায়ক তাপস কুমার সাহা। তাঁদের দাবি, মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অধ্যক্ষ পদে বহাল রয়েছেন পীযূষকান্তি দেব। এদিকে তাঁকে ওই পদে বহাল রাখতে সরব হয়েছে বেতাই নাগরিক সমাজ। তাঁদের পাল্টা দাবি, অধ্যক্ষ কলেজের দুর্নীতি ও অবৈধ কার্যকলাপে বাধা দেওয়ার কারণেই তাঁকে সরানোর চক্রান্ত চলছে। পীযূষবাবুকে অধ্যক্ষ পদে বহাল রাখা না হলে নাগরিক সমাজ বজ্র আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, বেতাইয়ের এই কলেজে 2003 সাল থেকে কোনো স্থায়ী অধ্যক্ষ ছিল না। দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষরা কলেজ চালাচ্ছিলেন। বছরখানেক আগে স্থায়ী অধ্যক্ষ হয়ে আসেন এই কলেজেরই অধ্যাপক পীযূষকান্তি দেব। গত 13 নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়েছে। তবে তাঁকে পুনর্বহাল করা হবে কি না
সেই সিদ্ধান্ত হয়নি এখনও। এর মধ্যেই তাঁকে ফের ওই পদে বহাল না করার জন্য বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের তেহট এক সভাপতি অচিন্ত মণ্ডলের দাবি, এই প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক মামলা অনিয়মের অভিযোগ রয়েছে। কলেজের পঠন পাঠনও সম্পূর্ণ বন্ধ, প্রিন্সিপাল কলেজ পরিচালনা করতে অক্ষম, তাই দ্রুত তাঁকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক। অপরদিকে পীযূষবাবুকে অধ্যক্ষ পদে বহাল রাখার দাবিতে পাল্টা সরব সিপিএম, বিজেপি ও তৃণমূলের একাংশ নিয়ে গঠিত বেতাই নাগরিক সমাজ। তাদের দাবি, কলেজকে দুর্নীতিমুক্ত করতে এই প্রিন্সিপালকেই বহাল রাখতে হবে। এদিন নাগরিক সমাজের পক্ষ থেকে কলেজে যান সুলগ্ন ভট্টাচার্য, শক্তিসাধন বিশ্বাস, দেবাশিস বিশ্বাসরা। তাঁদের দাবি, দীর্ঘদিন পর এই কলেজ স্থায়ী প্রিন্সিপাল পেয়েছে, কিন্তু দুর্নীতি এবং অবৈধ কার্যকলাপে বাধা দেওয়ার কারণে তাঁকে সরানোর চক্রান্ত চলছে। কলেজের গভর্নিং কমিটির সভাপতি তথা বিধায়ক তাপস কুমার সাহা জানান, বর্তমান প্রিন্সিপাল এখনও পর্যন্ত এই কলেজে থাকার জন্য কোনো আবেদন করেননি। তিনি বর্তমানে ছুটিতে থাকবেন। সেই সময় অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। তিনি যদি অন্য কোনো কলেজে প্রিন্সিপাল হিসেবে যেতে চান তাহলে যেতে পারেন, অন্যথায় এই কলেজেরই অধ্যাপক হিসেবে থাকবেন। আমরা নতুন প্রিন্সিপালের জন্য আবেদন জানাব। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি পীযূষকান্তি দেব। নতুন ইনটেক ওয়েল চালু হবে, সেই কারণে দুদিন ধরে পানীয় জল পরিষেবা বন্ধ শিলিগুড়ি শহরে। চলতি সপ্তাহে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল শিলিগুড়ি পুর নিগম। শুক্র ও শনিবার জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যা হবে না বলেই দাবি করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, বিকল্প ব্যবস্থা করে তবেই জল বন্ধ করা হচ্ছে। তা সত্ত্বেও অবশ্য পুর নিগমের তরফে বাসিন্দাদের কাছে অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। শিলিগুড়ি পুর নিগমের ৪৭টি ওয়ার্ডেই কমবেশি জলকষ্ট হয়েছে। একটিমাত্র ইনটেক ওয়েলে পলিমাটি জমে গেলেই জল পরিষেবা ব্যাহত হতো। এমনকি উৎসবের মরশুমেও পানীয় জলের সমস্যা হয়েছিল। তা শুনে বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ৬,৯০,০০,০০০ টাকা ব্যয়ে নতুন ইনটেক ওয়েল তৈরি করা শুরু করে পুর নিগম। সম্প্রতি পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভার্চুয়ালি এই ইনটেক ওয়েলের উদ্বোধন করেন। এবার এই ওয়েল চালু করতে চলেছে পুর নিগম। আর সেই কারণে শুক্রবার ও শনিবার জল পরিষেবা বন্ধ রাখা হচ্ছে শিলিগুড়ি শহরে। বিকল্প হিসেবে শিলিগুড়ি পুর নিগম ৩৫টি জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দেবে। প্রায় ১ লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। সহযোগিতার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বলা হয়েছে। তাদের থেকে ৫টা ট্যাঙ্ক নেওয়া হচ্ছে। এ বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, একটি ইনটেক ওয়েল থাকায় জলকষ্টে ভুগতে হয়েছে বাসিন্দাদের। এবার এই ইনটেক ওয়েল চালু হলে একটা বন্ধ হলেও জলের সমস্যা হবে না, কারণ বিকল্প ব্যবস্থা রয়েছে। আমরা দুদিনের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করেছি। তারপরেও আমরা বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই অসুবিধার জন্য। দীর্ঘদিন পর বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। ধীরে ধীরে দলের দায়িত্ব বুঝে নিচ্ছেন। সম্প্রতি কোর কমিটির বৈঠকেও যোগ দিয়েছিলেন তিনি। এসবের মাঝেই বেফাঁস শতাব্দী রায় তৃণমূল সাংসদ বললেন, কেষ্টদা ফিরতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যদিও সুকৌশলে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বোলপুর ফিরেছেন অনুব্রত মণ্ডল। কেষ্টর ঘরে ফেরা যে তাঁর অনুগামীদের চাঙা করেছে তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পার্টি অফিস দখলের অভিযোগ ওঠে অনুব্রতর অনুগামীদের বিরুদ্ধে। তা নিয়ে দুপক্ষের তুমুল অশান্তিও হয়। শুক্রবার সিউড়ি ১ নম্বর ব্লকের শক্তিপুরে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ বিষয়ে মুখ খুললেন শতাব্দী রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ বলেন, চন্দ্রনাথ দা আর কেষ্টদার দুটো গোষ্ঠী আছে, আমার জানা নেই। আমি জানি ওনারা মিলেমিশেই কাজ করেন। এরপরই বেফাঁস মন্তব্য করেন তিনি। বলেন, তবে কেষ্টদা ফিরতে তাঁর সমর্থকরা কেউ অতি উৎসাহী হয়ে উঠেছে, অনেকে আবার বিশেষ খুশি নন। ফলে সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে কোথাও কোথাও। উল্লেখ্য, গরু পাচার মামলায় পুজোর আগে জামিনে মুক্তি পান বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে এলাকায় দাপট বেড়েছিল কাজল শেখের।
কেষ্ট ফিরতেই দুজনের দ্বন্দ্ব নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে কোর কমিটির বৈঠকে একসঙ্গে দেখা গিয়েছে কাজল অনুব্রতকে। এই পরিস্থিতিতে শতাব্দীর এদিনের মন্তব্য একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। আজকের মতো খবর এখানেই শেষ হলো।